পিরিয়ডের সঠিক বাংলা কি হতে পারে জানো? আমি মা হতে তৈরি হচ্ছি। আমি সেই সব সন্তানের মা হতে তৈরি হচ্ছি, কষ্ট সহ্য করছি, যারা একদিন এই সময়টাকে পৃথিবীর নোংরাতম দিন হিসেবে আখ্যায়িত করবে। আমার এই কথায় থমকে গেল পলাশ। আমাকে ছুঁড়ে মারার জন্য যে ফুলদানিটা সে তুলে ধরেছে, সেটা কিছুটা নিচে নেমে যাচ্ছে ওর হাত কোলে। ওই ফুলদানিটা আবার ঠিক জায়গায় রাখলো। শান্ত হয়নি সে, তবে থেমেছে। বিয়ের পর প্রথম মাসে যখন আমার পিরিয়ড হয়, আমাকে বলা হচ্ছিল ছাদে গিয়ে চাদর শুকাতে দিয়ে আসতে। আমার শরীর রান্নাঘরে কাজ করে তখন এক বিন্দুও নড়ছে না। আমাকে বারবার বলা হচ্ছিল বিছানার চাদর ধোয়া হয়েছে, গিয়ে ছাদে দিয়ে আসো। সেখানে ঘরে সবাই ছিল। যাচ্ছি না দেখে কিছুটা না কুচিয়ে আমাকে বেয়াদব ব্যাখ্যা যখন দেয়া হচ্ছিল, আমি তখন জোরে বলে উঠি, আমার পিরিয়ড হয়েছে, আমার যেতে ইচ্ছে করছে না, শরীর ভালো লাগছে না। এই সামান্য কথাটা রক্ষণশীল পরিবারের টুঙ্কো শালীনতায় নাকি অবমাননার সামিল। আমি কিছু বুঝতে পারার আগেই হুঙ্কার ছাড়ে শাশুড়ি, অসভ্য বেয়াদব মেয়ে, শ্বশুর ভাসুরের সামনে মুখে লাগাম নেই। আমি শুধু বলেছিলাম, এই যুগে এসেও আপনারা এমন নিচু ধারণা রাখেন কিভাবে? এইটা আমার দ্বিতীয় অপরাধ। এই কথা জেদ ধরে আমাকে থমকাতে আসে আমার স্বামী। আমি যখন প্রতি কথার উত্তর দিয়েই যাচ্ছি, তখন সে তার কালো চারকোনা টুপি, কালো কোট আর লাল ফিতে বাঁধা সার্টিফিকেট তুলে হাস্য উজ্জ্বল বিশ্ববিদ্যালয়ের সমারবর্তী ছবির পাশে রাখা ফুলদানি উঁচিয়ে ধরে, আমার দিকে ছুটবে বলে। আমি খাটে বসে তার চোখে চোখ রেখে এ কথা বলায় সে থেমে যায়। তার ভেতরে সামান্য বোধ এখনো বোধহয় আটকে রেখেছে তাকে। সে ইতস্তত আচরণ করে। কোনো শব্দ খুঁজে না পেয়ে সে বেরিয়ে গেল। সে বেরিয়ে যেতেই আমার সারা শরীর তীব্র জ্বলনি অনুভব করি, সাথে পায়ে তীব্র কাঁপুনি। হাই স্কুলে উঠে প্রথম যখন পিরিয়ড শুরু হয়, তবে থেকে এক্কেবারেই অসহ্য আর অপছন্দের একটা ব্যাপার এই পিরিয়ড। সারা শরীর জুড়ে তীব্র অসার অনুভূতি, মরণ কামড়ের মতো পেট ব্যথা, আর সারাক্ষণই ধারালো ছুরির আঁচড়ের মতো অনুভূতি কোমর, তলপেট আর রান জুড়ে, স্যাঁতসেঁতে ন্যাকড়ার মতো ভিজে থাকা মন। মুহূর্তে উদাস হয়, মুহূর্তে খিটখিটে। তার ওপর বিছানায় গড়াগড়ি দিয়ে নীরবে সহ্য করা অব্যথিত অকথিত চোখের জল, যেন এ এক মহাপাপের শাস্তি ভোগ করা, যার প্রকাশ তুমি কাউকে করতে পারবে না, বলতে পারবে না, উচ্চারণ করতে পারবে না তোমার ব্যথিত অনুভব। তখন থেকে আমার শুধু মনে হতো, কেন এই অত্যাচার সহ্য করা, অযথা প্রতি মাসে? একটা সময় জানলাম, বুঝলাম কেন মেয়েদের এটা সহ্য করার ক্ষমতা দিয়েছেন সৃষ্টিকর্তা। আমার তখন থেকেই মনে হতো মেয়েদের ক্ষমতা বেশি, তাই তাদের এই অকথ্য অত্যাচার তাদের ভাগ্যে দেওয়াই উচিত ভেবেছেন সৃষ্টিকর্তা। মেয়েদের মা বানাতে যে ধৈর্য দরকার, তা আনার জন্যই বোধহয় প্রতি মাসে পিরিয়ডের যন্ত্রণা ধারণ করা দিয়ে ধৈর্যের পরীক্ষা দিয়ে পাকাপোক্ত করেন। যত বড় হচ্ছিলাম তত অবাক হচ্ছিলাম চারপাশে মানুষের এটাকে লুকিয়ে রাখার নিম্ন নীতিবাক্য আর প্রবণতা দেখে, যেন উচ্চারণ করা মহাপাপ। এই সময়ে খাওয়া পাপ, চলা পাপ, বলা পাপ, এমনকি অন্তঃবাস খানা করা রোধে শুকিয়ে জীবাণুমুক্ত করাও পাপের শামিল। যত দেখছিলাম তত প্রশ্ন তুলছিলাম, কোনো ব্যাখ্যা ছাড়া উত্তর পেতাম। এমনটাই চলে, এমনটাই চলে আসছে হাজার হাজার বছর ধরে। কিন্তু কেন? তার কোনো উত্তর আমি কোনো কালেই পাইনি ঠিক করে। অন্যদের মতো আমিও লুকাতে শুরু করি, ভয় পেতে শুরু করি, এক প্রকার আতঙ্ক নিয়ে অপেক্ষা করি।
তো হাজার মেয়ের মতো। তবে যখন ব্যথায় বিছানায় চাদর ধরে কুঁকড়ে পা গুটিয়ে তাতে দাঁত চেপে সহ্য করতাম, তখন মা মাথায় হাত বুলিয়ে জলের গ্লাসটা এগিয়ে দিত। সদ্য স্কুলে পা দেওয়া ছোট্ট ভাইটাও পাশে বসে কান্না করত, কিংবা কোমরে ধরে বসে থাকতো গরম জলের ব্যাগ। তখন যেন সাহস পেতাম, বারবার শুকিয়ে ওঠা ফাটা ঠোঁট ছড়িয়ে হাসার চেষ্টা করতাম, ভয় কাটিয়ে উঠে বসতাম। তবে মেয়েরা কষ্ট সহ্য করতে ভয় পায় না, ভয় পায় তখন তাদের সাথে করা আচরণগুলোর জন্য। গ্রামে হালকা রোদ পড়া কোনো আড়াল বেছে নেওয়া হয় পিরিয়ডের সময় ব্যবহার করা কাপড় শুকাতে, কারণ সবাই জানা সত্ত্বেও সেই সব কাপড়ের দিকে তাকিয়ে এমন ব্যঙ্গ স্বরে জানতে চাইবে, এইটা কিসের কাপড়? তখন কিশোরী হোক কিংবা 2 সন্তানের জননী, সবারই ইচ্ছে করে, হে মাটি তুই ভাগ হয়ে যা মা, আমি এক্ষুনি ঢুকে পড়ি। কোনো কারণ নেই লজ্জা পাওয়ার, তবে আমাদের এইভাবে প্রস্তুত করা হয় যাতে আমরা কষ্টও সহ্য করি, লজ্জাও পাই, যেন এটা আমাদের জন্মগত অপরাধ। শহরের অলিতে গলিতে ফার্মেসি, নানান রঙের প্যাডের প্যাকেট সাজানো থাকে পুরো ফার্মেসির একটি বিশাল তাক জুড়ে। কিন্তু তাও প্রতিবার ফার্মেসি থেকে প্যাড কেনার জন্য আমরা মেয়েরা অপেক্ষা করি দোকানটা জনশূন্য হোক। প্রতিবার প্যাড দিতে বলার সময় আমরা আটকে যাই, কিংবা মনে মনে কয়েকবার প্র্যাকটিস করে নিই যে আমরা ভীষণ ব্যস্ত। ব্যস্ত স্বরে কারোর দিকে না তাকিয়ে বলি, একটা জয়া দিন কিংবা একটা সিনোরা দিন, যেন দ্রুত দেয়া হয় আমাকে, আর আমি দ্রুত পালিয়ে বাঁচি। কোনো কারণ নেই, তাও আমরা লজ্জা পাই। আমাদের যেন এই লজ্জা পাওয়াতেই তারা সন্তুষ্ট, যারা বারবার শুনেও জানতে চায়, কি চাই তোমার? জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, ডায়রিয়া, সব কিছুর জন্য ছুটির আবেদন লেখা শেখালেও কোনোদিন কোনো পরীক্ষা বা ক্লাসরুমে কিংবা হোমওয়ার্কে পিরিয়ডের জন্য ছুটির আবেদন লেখা আমাদের শেখানো হয়নি। নেই কোনো পাঠ্য বইয়ের সিলেবাসে, কোনো কর্মজীবী মহিলা সিক লিভের মধ্যে এইটা অন্তর্ভুক্ত নেই। নেই নিত্য সাধারণ জীবনের কাজকর্মে, ঘরের কাজে কোনো মাপ নেই, উল্টে বেড়েই যায়, যেন এটা কোনো খারাপ লাগাতেই পড়ে না কোনো ছুটি চাওয়ার অজুহাতে। কিন্তু এটার চেয়ে বেশি কষ্ট মেয়েদের শরীর বোধ হয় আর কিছুতেই পায় না, কিন্তু কারোর এইটা নিয়ে কথা বলার রুচি নেই। কিন্তু রাস্তাঘাটে দাঁড়িয়ে ঠাট্টা সুরে বাজে শব্দ ছুড়ে দেওয়ার জন্য বোধহয় কোনো রুচিবোধের দরকার পড়ে না। ওটা একটা অধিকার বোধেই বেড়ে ওঠে এক শ্রেণীর মানুষের মধ্যে। পরের দিন কাজ শেষ করে রুমে শুয়েছিলাম। পলাশ এসে বলে, তোমাকে মা ডাকছে, শুনতে পাচ্ছ না? আমি কোমর তুলে দাঁড়াতে পারছি না। শোয়া অবস্থায় বলি, কেন? সে ভীষণ বিরক্ত হয়ে বলে, আমি কি জানি। কোনো মতে উঠে রুম থেকে বের হতেই মা চেঁচিয়ে বলে, শুয়ে আছো কেন? ঘর মুছে দাও। আমি অবাক না হয়ে পারি না। কেন? পরশুদিন তো মোছা হলো, তাছাড়া খুব একটা ময়লা তো হয়নি। উনি অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, এইসব দিনে ঘর পরিষ্কার রাখতে হয়, ঘর মুছতে হয়, এই ঘরে এইটাই নিয়ম, সবাই মুছে। আমি আমার জায়ের দিকে তাকিয়ে দেখি সেও সায় দিচ্ছে। আমি বলি, আজ থেকে নিয়ম পাল্টান, নিয়মের নামে এসব অত্যাচার বন্ধ করুন। শরীর ভালো থাকলে তখন দিনে 3 বারও মোছা যায় ঘর, কিন্তু যখন শরীরটা যেখানে একদমই চলতে পারছে না, ব্যথায় কুঁকড়ে যাচ্ছে, তখন এইসব নিয়ম বলে মানা কুসংস্কারগুলো অত্যাচার ছাড়ার কিছুই না। আমি পারবো না এইসব, আপনারাও করবেন না। পারলে এই সময় আরও সাহায্য করুন, যাতে কম কাজ করে রেস্ট নেওয়া যায়, ভালো খাওয়া দাওয়া করা যায়। আমার কথাগুলো ওদের কাছে অতি রঞ্জিত ন্যাকামি ছাড়ার কিছুই মনে হলো না। ধীরে ধীরে নিয়ম পাল্টাতে লাগলো। আমি হাল ছাড়িনি,
হেরে গিয়ে মেনে নিইনি এইসব নিয়ম বলে মানা অত্যাচারগুলো। একদিনে নয়, সময় নিয়ে 10 বছর লেগেছে আমার এইসব নিয়ম থেকে সবাইকে বের করতে। ছেলেদের মাঝে পিরিয়ড নিয়ে নোংরা অভিব্যক্তি কিভাবে তৈরি হয় জানেন? না জানা থেকে, তাদের অজ্ঞাত থেকে। ছেলেরা মেয়েদের পিরিয়ড সম্পর্কে কোনো আলোচনা বা কোনো ব্যক্তির কাছ থেকে জানতে পারে না। তারা পিরিয়ড সম্পর্কে জানে বন্ধুদের অশ্লীল আড্ডার টপিকে। যদি ঘর থেকে পিরিয়ড সম্পর্কে সঠিক ধারণা বা এই সময়ের কষ্টটা এরা জানতো, এসব দিনকে কোনো নোংরা দিনের আখ্যা দেওয়ার বোধহয় কোনোদিনই উৎপন্ন হতো না। তখন ঘরে মা, বোন, বউ, বৌদিদের এইসব দিনে কাজের ফরমাইশ না দিয়ে যদি একটা কাজ এগিয়ে দেওয়া কিংবা বিছানায় কাতর শরীরে তাকে গরম জলের ব্যাগ এগিয়ে দেওয়া যায়, সেটাই বোধহয় সত্যিকারের পুরুষত্ব। মেয়েকে পিরিয়ডের দিনে কষ্ট পেতে দেখে অন্যদিকে ফিরে দেখেও না দেখার ভান করে মাথায় হাত বুলিয়ে জলের গ্লাস এগিয়ে দেওয়া, লজ্জা পেতে না শিখিয়ে এটা একটা স্বাভাবিক কথা শিখিয়ে দেওয়া, নির্দ্বিধায় কোথায় কষ্ট হচ্ছে বলার অভয় দেওয়াটা, কিংবা বউকে পিরিয়ডের দিনে ঘর মোছার হুকুম না দিয়ে 2 বেলা ফল আর গরম দুধ খাওয়ার হুকুম দেওয়াটাই বোধহয় আসল মাতৃত্ব। পিরিয়ড মেয়েদের জীবন প্রতি মাসের একটা আতঙ্কের দিন, অসহ্য তীব্র যন্ত্রণা সহ্যের দিন। এইটা কোনো নোংরা দিন নয়, কিংবা লজ্জিত হওয়ার দিন নয়। এই দিনগুলোর কাছে ঋণী পুরো বিশ্বের মানব সমাজ। এইসব কষ্টের দিনকে আবর্তন করে ঘটছে, কিন্তু এই পুরো মানব সভ্যতা। এটাই নতুন করে জানতে শিখুন, মানতে শিখুন। শুধু পুরুষরা নয়, ডিগ্রি ভরে নিজেকে শিক্ষিত ভাবা অনেক নারীও এখনও পিরিয়ড নিয়ে আলোচনাকে সমাজের বিতর্কিত বিষয় বলে মনে করে। তারা প্লিজ নিজের মেয়ে সন্তানকে অভয় দিন, আর ছেলে সন্তানদের সঠিক ধারণা। সমাজ তো একদিনে বদলায় না, বদলায় ঘর থেকে। এই বদলানোর ভূমিকা পালনে মা ছাড়া সেরা যোদ্ধা আর কেউই বোধহয় হতে পারে না।